রূপ দ্রুত পানি নিয়ে এসে ফারহার হাতে দেয়। ফারহা পানিটা খেতে কাশি থেমে যায়। তখন মেয়েকে বোম ফাটানোর মতো বলে ওঠে, ড্যাড, আমি ডিসিশন চেঞ্জ করেছি। বিয়েটা এই মাসে এবং নেক্সট উইকে হবে। তোমরা বিয়ের ব্যবস্থা করো। মেঘের কথা শুনে ফারহা সহ ড্রয়িং রুমে উপস্থিত সবাই হতভম্ব হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ তার কথা শেষ করে বসা থেকে উঠে উপরের সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে উঠতে রূপকে বলল, শালি সাহেবা, তোমার বোনকে উপরে পাঠিয়ে দাও, আমি অপেক্ষা করছি। মেঘের বাবা মা উপস্থিত থাকা অবস্থায় মেঘের এমন ডোন্ট কেয়ার করা কথা শুনে ফারহা লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। আকরাম আর সাহারা দুজনে মিটমিট করে হাসছে। ফারহা দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে উঠে দ্রুত পায়ে উপরে চলে যেতে সবাই হুহা করে জোরে জোরে হাসতে লাগলো। ফারহা নিজের রুমে ঢুকে দেখে মেঘ তার বেডে শুয়ে শুয়ে ফোন টিপছে। ফারহা হাত কটমট করে মেঘকে বলল, কি সমস্যা মেয়ে? নিজের সবার সামনে এমন বিহেভ কেন করলে? মেঘ ফোনের দিকে চোখ সরিয়ে বলল। আমি কি করেছি জান? মেঘের কথা শুনে ফারহা টাসকি খেল। ফারহা মেয়ের কপালে হাত রেখে বলল। মেঘ, তোমার জ্বর আসলো না তো? তুমি সুস্থ আছো তো? মেঘ ফারহার হাতটা ধরে কপাল থেকে সরিয়ে বুকের বাঁ পাশে রেখে বলল, সুইটহার্ট, আমি অতীতে যে ভুল করেছি সেই ভুল আমি বারবার করব না। তুমি যেমনই হও না কেন, আমি শুধু তোমায় ভালোবাসি। তুমি হও কোনো সিআইডি অফিসার, তবু আমি তোমায় ভালোবাসি। আমি আর কোনো রিস্ক নিব না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি আমার করে নিব। আমি চাই না আমার লাভ স্টোরিতে অন্য কেউ ভিলেন হয়ে আসুক। ফারহা মেঘের কথা শুনে যেন বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেল। হুট করে মেঘের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মেঘ মৃদু হাসলো, তার প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ভালোবাসি জান, বড্ড ভালোবাসি তোমায়। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমায় ভুলে যেতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। ফারহা মেঘকে জড়িয়ে ধরে বলল, আমি জানি মেঘ, আমি তোমায় জানি, কিন্তু তবুও মনের মধ্যে কোথায় যেন তোমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে। গতকাল তুমি ওভাবে চলে গেলে, আমি তো ভেবে নিয়েছি তুমি হয়তো আমায় ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেলে। অসম্ভব কথা বলো না জান। আমি তোমায় ভুল বুঝে কখনো ছেড়ে যাব না, বরং আরও শক্ত করে জড়িয়ে রাখবো। আর গতকাল আমি নিজের ভেতর ছিলাম না জান, আমার নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল। দরজা চাপানো ছিল বিধায় রূপ রওনাক দরজা একটু খুলে উকিঝুঁকি মারতে লাগলো। ফারহার চোখ পড়তে রূপ থতমত খেয়ে দ্রুত দরজা বন্ধ করে ছুটে গেল। ফারহা উঠে বসতে মেঘ বলল, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি নও জান? ফারহা বিছানা ছেড়ে উঠে বলে, বিয়ের শপিং করতে কবে থেকে শুরু করবে আমাকে জানিও, আমি অফিসের হাতের কাজ শেষ করব। মেঘ বুঝলো না তার প্রেয়সী কি বলল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফারহা মুচকি হেসে রুম ছেড়ে বের হলো। মেঘের বাবা মা এসেছে, ফারহা তাদের জন্য ভালো মন্দ রান্না করতে হবে। ফারহা দ্রুত ফ্রিজ থেকে মাছ মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখলো। কেয়া সাজি হাতে হাতে মশলা ট্রেন্ড করে দিল। মেঘ রওনাক রূপে মেঘের বাবা মায়ের সাথে কল্পনা করতে লাগলো। এর মাঝে ফারহার বন্ধু বান্ধব এসে হাজির হলো। মেঘের বাবা মা আসার কারণটা জানতে পেরে উৎসাহ, তানিয়া, ধ্রুব, নিহাল ফারহার পেছনে পড়ে রইল। কিছুক্ষণ পর পর লেগ ফুল করতে লাগলো। ফারিহা অতিষ্ঠ হয়ে পড়ল বন্ধুদের উপর। খুন্তি হাতে বের হয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, আর একটা শব্দ যদি তোমাদের কারোর মুখ দিয়ে বের হয় তাহলে খুন্তির বাড়ি খাবি। আর আমার ফাঁকা আওয়াজ দিচ্ছিস না, সত্যি সত্যি মেরে বসবো। ফারহার থ্রেড শুনে সবাই চুপ হয়ে গেল। জোহরের আজানের পর পর রান্না শেষ হওয়ার পর পর ফারহা শাওয়ার নিয়ে বের হতে রূপ আর উৎসাহ একটা মেরুন রঙের শাড়ি ফারহার হাতে দিয়ে বলল, ফারহা, ঝটপট শাড়িটা পরে নে। হবু শ্বশুর শাশুড়ির সামনে থ্রি পিস পরে থাকলে ভালো লাগবে না, তুই বরং শাড়ি পর। ফারহা শাড়িটা ভালো করে দেখে বলল, এই শাড়িটা তো আমার না, আর না রূপের, তাহলে শাড়িটা কোথায় পেলি? রূপ আমতা আমতা করে বলল, জিজু তোর জন্য শাড়িটা এনেছে, আর জিজু তোকে শাড়িটা পরতে বলেছে। ফারহা ভাবতে লাগলো, মেঘকে তো খালি হাতে আসতে দেখলো, তাহলে শাড়িটা আনলো কখন?
ফারহাকে বেশি ভাবতে দিলে না, শাড়ি পরার জন্য জোর করতে লাগলো। ফারহা বুঝলো না সামান্য শাড়ি পরার জন্য এত কেন জোর করছে। ফারহা শাড়ি পরতে রূপ আর উৎসাহ দুজনে মিলে ফারহাকে সুন্দর করে সাজিয়ে দিল। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে খোপা করে বেলি ফুলের মালা তুলে লাগিয়ে দিল। চোখে কাজল, মুখে হালকা ফেস পাউডার, ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপি লিপস্টিক, দু হাতে সাদা পাথরের চুড়ি। ফারহা বারণ করলেও শুনল না। ফারহার নাকে ডায়মন্ডের একটা নাকফুল পরিয়ে দিল রূপ। নাকফুল দেখে ফারহা রূপকে ধরল। এই নাকফুলটা কোথায় পেলি রূপ? কে দিল? রূপ আমতা আমতা করে কিছু বলবে, তখনই সাহারা চৌধুরী এসে এসে বলল, আমি নাকফুলটা দিয়েছি রূপকে। আমি বলেছি রূপ তোমাকে যেন নিজ হাতে পরিয়ে দেয়। কিন্তু আন্টি, এটার এখন কি প্রয়োজন ছিল? সে এবার রেগে বলল, এই ফারহা, এত কেন প্রশ্ন করছিস? এখন কিসের প্রয়োজন আছে কি নেই সবটা তোকে বলতে হবে? কোনো শব্দ ছাড়া নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। ফারহা উৎসার ধমক শুনে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। ফারহাকে আর কোনো প্রশ্ন করতে না দিয়ে দ্রুত ফারহার শাড়ির আঁচলটা মাথায় দিয়ে নিচে নিয়ে যেতে লাগলো উৎসাহ আর রূপ। এদিকে মেঘ শুভ্র রঙের পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিল। নিজেকে আয়নায় আর একবার দেখে তার সিল্কি চুলে হাত বুলাতে লাগলো। ড্রয়িং রুমে সবাই মেঘ আর ফারহার জন্য অপেক্ষা করছে। দুজনকে সবাই খুঁজতে লাগলো। এদিকে নেহাল, উৎস, ধ্রুব, রওনাক আর মেঘের বাবা আকরাম ফারহার ড্রয়িং রুমে আসতে দেখে ড্রয়িং রুম বেশ পরিপাটি করে সাজানো। কে করলো এইসব আর কখন, কেন, এটাই বুঝলো না ফারহা। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। ফারহার ড্রয়িং রুমে আসতে দেখে ড্রয়িং রুম বেশ পরিপাটি করে সাজানো। কে করলো এইসব আর কখন, কেন, এটাই বুঝলো না ফারহা। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। রওনা গিয়ে দরজা খুলতে হুজুর বেশে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করতে আকরাম চৌধুরী বলে ওঠে, আপনার এত দেরি কেন হলো কাজী সাহেব? ফারহার যা বোঝার সে বুঝে গেছে। এত কিছুর কারণ আজ তাদের বিয়ে, কিন্তু এমনভাবে হুট করে বিয়ের বিষয়টা ফারহা কেন যেন মানতে পারছে না। মেঘ ফারহার মুখের দিকে তাকিয়ে আছে। ফারহার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছে। মেঘ জানে আজ হয়তো ফারহা বিয়ের জন্য নাকচ করে দিতে পারে, কিন্তু মেঘ আজ নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ। আজ সে তার প্রেয়সীকে বিয়ে করেই ছাড়বে, আর কোনো রিস্ক নেবে না। আর না তার মা তার বিয়েতে বাধা দিবে। উল্টো সেই বিয়ের সিদ্ধান্তে ভীষণ খুশি। কাজী সাহেব সোফায় বসে খাতা কলম বের করে কিছু একটা লিখছিল। তখনই হঠাৎ ফারহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে এসো। মেঘের বুকের ভেতর ধক ধক করছে। ফারহা বিয়ের জন্য নাকচ করবে না তো? এই ভয়ে ফারহার পেছন পেছন মেঘ যেতে লাগলো। নিচের একটা রুমে মেঘ ফারহা মুখোমুখি দাঁড়িয়েছে। ফারহা একটু দম নিয়ে বলল, মেঘ, আমি এক্ষুনি এই বিয়েটা করতে চাইছি না, আমার কিছু সময়ের প্রয়োজন। ফারহার কথা শুনে মেঘের পুরো দুনিয়া কেঁপে উঠল। মেঘ বলে উঠল, তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? ভুল বুঝছো মেঘ, ভালোবাসি তোমায়, বিয়ে আমি তোমাকেই করব, কিন্তু আমার একটু সময় চাই। আমি আমার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছি না। আর আমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করি, তোমার পাশে থাকি, তবু কি তুমি আমায় বিয়ে করবে না? আমি কথা দিচ্ছি, আমার এই সম্পর্ক কখনো তোমার প্রফেশনের সামনে বাধা হয়ে দাঁড়াবে না, আমি হতে দিব না। আর আমরা তো আজ শুধু পারিবারিকভাবে রেজিস্ট্রি করব। উকিলও হয়তো এসে পড়েছে এতক্ষণে। এখন তুমি বলো কি করবে? ফারহা কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে, যদি তুমি তোমার কথা রাখো তাহলে আমি আজ তোমাকে বিয়ে করতে রাজি আছি। তবে আমরা আলাদা থাকবো, তুমি তোমার বাড়িতে আর আমি আমার বাড়িতে। মেঘ প্রচন্ড খুশি হলো, তবে লাস্ট কথাটা মানতে না চাইলেও মানতে হলো। না হলে ফারহা হয়তো বিয়ে করবে না বলে বেঁকে বসলো, তখন কি হবে? মেঘ সাথে সাথে ফারহাকে জড়িয়ে ধরতে নিলে ফারহা দুপা পিছিয়ে গিয়ে বলে, মিস্টার, বিয়ের আগে নো ছোঁয়াছুঁই। আমি আমার জামাইয়ের হক নষ্ট করতে পারবো না। মেঘ ফারহার দুষ্টুমি বুঝতে পেরে বলল, ঠোঁট কামড়ে ধরে হেসে বলল, তাহলে বিয়ের পর ছোঁয়াছুঁই খেলা চলবে, তাই তো সুইটহার্ট? ফারহা মেঘের বুকে কিল মেরে বলল, দুষ্টুমি রাখো মেঘ, বাইরে চলো, আঙ্কেল আন্টি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। মেঘ ফারহার হাত ধরে রুম থেকে বের হয়ে সবার সামনে দাঁড়িয়ে কাজী সাহেবকে বলল, আপনি বিয়ের কাজ শুরু করুন,
কাজী সাহেব। মেঘের মুখে এই কথাগুলো শুনে সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু মেঘের মনের ভেতরে একটা প্রশ্নই উকি দিচ্ছে, ফারহার লক্ষ্যটা কি? কি করতে চাইছে সে? কাজী সাহেব বিয়ের কাজ শুরু করতে ফারহাকে কবুল বলতে বলায় ফারহা একটু সময় নিয়ে কবুল বলে সাইন করে, কিন্তু মেঘ আর সময় নেয়নি, ঝটপট 3বার কবুল বলল। ফারহার বন্ধু বান্ধবীরা মেঘকে নিয়ে হাসি তামাশা করছে। এর মাঝে আসলাম আর মামুন ফুল মিষ্টি নিয়ে হাজির হয়। আসলাম রওনকের সাথে কথা বলে ফুল মিষ্টিগুলো রেখে দিয়ে মেঘকে বলল, মেঘ শেষমেশ সিঙ্গেল থেকে মিঙ্গেল হলি, এবার আমাদের দিকে তাকা দোষ। আর কতকাল একা থাকবো? সামনে এতগুলো মিঙ্গেল আর আমি একাই সিঙ্গেল। আচ্ছা, এখানে কে কে সিঙ্গেল আছে? আসলামের কথা শুনে সাজি উত্তর দিল, সিঙ্গেলদের সিঙ্গেল ভাতা প্রদান করবেন? সাজির কথা শুনে হু হা করে সবাই হাসতে লাগলো। তখন আসলাম বলল, আপনি কে মতারমা? ফারহা তখনই বলল, সাজি একজন সিআইডি অফিসার আসলাম ভাই। শুধু সাজি নয়, কেয়ার গেটে যাকে দারোয়ানি করতে দেখছেন সেও একজন সিআইডি অফিসার। শুধু আমার কমান্ডে তারা তাদের ভুল পাল্টে ফেলেছে। ফারহার কথা শুনে সবাই বেশ অবাক হয়, তবে আকরাম বা সাহারা কেউ তাদের কথা শোনেনি, কারণ তারা দুজনে ছেলে মেয়েদের জন্য নিজেরা খাবার ডাইনিংয়ে সার্ভ করছে। উৎসাহ, তানিয়া, রূপ, রৌনক, আসলাম, মামুন এরা কেউ কিছু জানতো না, আজ জানতে পেরে বেশ অবাক হয়। এদিকে ধ্রুব ফারহাকে কিছু একটা বলার জন্য খেয়াল করতে বলল, ধ্রুব, তোর সাথে একটু কথা ছিল, এদিকে আয় তো। ধ্রুব হাসলো। ফারহা যে তাকে বুঝতে পারে এটা ধ্রুব জানে, ইভেন তাদের বন্ধুরা প্রত্যেককে খুব ভালো করে চেনে জানে, তাই তাদের থেকে কিছু আড়াল করা অসম্ভব ব্যাপার স্যাপার। মেঘ ফারহার বিয়ে কমপ্লিট হতে সবাইকে মিষ্টি খাইয়ে ফারহা ধ্রুবকে নিয়ে আলাদা হয়ে গেল। ধ্রুবর বাচ্চা, এবার বল তোর কাহিনী কি? শুরু থেকে দেখছি আমাকে হয়তো তুই কিছু বলতে চাইছিস, সেটা কি ঝটপট বলে ফেল। ওইদিকে আমার জামাই আমাকে দেখতে না পেলে শুকিয়ে যাবে। ফারহার কথা শুনে হেসে দিল ধ্রুব, বলল, আই এম ইন লাভ ফারহা। দিনে রাতে খেতে ঘুমোতে শুধু তাকেই দেখতে পাই। আমি একটুকু শান্তিতে নেই রে ফারহা, কিছু একটা কর না প্লিজ। দেখ, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, কবে বিয়ে করব, কবে বাবা হব, আর কবে নাতি নাতনির মুখ দেখব, বল তুই। ধ্রুবের কথা শুনে ধ্রুবর মাথায় থাপ্পড় মেরে বলল, গাছে কাঁঠাল গোফে তেল। মেয়ের ঠিক নাই, উনি বিয়ে, বাচ্চা, নাতি নাতনি হওয়ার স্বপ্ন দেখছে। এখন ভনিতা না করে ঝটপট বল মেয়েটা কে? ধ্রুবকে কাচুমাচু ভাব করতে দেখে ফারহা ভুরুদয় কুঁচকে বলে, এই কুত্তা, তুই আবার কেয়ার কথা বলছিস না তো? ফারহার কথা শুনে ধ্রুব খুশিতে গদগদ হয়ে বলল, তুই কত সুইট কিউট দোস্ত, আমার না বলা কথাগুলো কি করে বুঝে ফেললি? দোস্ত, তোকে প্রপোজ করব, তুই একটু হেল্প কর না প্লিজ প্লিজ প্লিজ। ফারহা দাঁত কটমট করে ধ্রুবের দিকে তাকিয়ে বলল, আব্বে শালা, আজ আমার বিয়ে হলো, কোথায় আমার বাসর সাজাবি? একটু তোলো করবি তা না, তুই পড়ছিস প্রেম নিয়া। শোন, আমার বাসর ঘর যদি সুন্দর করে সাজিয়ে দিতে পারিস তাহলে আমি তোকে হেল্প করব, তবে একটা শর্ত আছে। কি সে শর্ত? তোর ওই গোল্ডেন পেনটা আমাকে একদম দিয়ে দিতে হবে। ফারহার কথা শুনে ধ্রুবর চোখ জোড়া কপালে উঠে যাওয়ার উপক্রম। ধ্রুব রেগে সাপের মতো ফোঁস করতে করতে বলে উঠল, সলি, তুই একটা সুযোগ সন্ধানী, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার এক্সের দেওয়া গিফটটা হাতাতে চাইছিস? এটা কোনোদিনও সম্ভব না। ফারহার মুখের সামনে ছোট চুলগুলোতে ফু দিয়ে উড়িয়ে বলল, তবে কেয়াকেও ভুলে যা। কেয়াকে আমি আদনান সাহেবের সাথে সেটিং করিয়ে দিব, আর তুই দেবদাস হয়ে ঘুরবি। জোশ হবে ব্যাপারটা, তাই না দোস্ত? ধ্রুব পারে না ফারহার গলাটা টিপে ধরে, কোনোভাবে রাগটা কন্ট্রোলে এনে বলল, সলি, তোকে আজ ছেড়ে যাচ্ছি শুধুমাত্র জিজুর জন্য, কারণ আমি চাই না জিজু বিধবা হোক, নইলে তোকে আজকে আমি কি যে করতাম। যাকে সেসব কথা, আমি তো শর্তে রাজি। ফারহা খুশি হয়ে বলল, বাহ দোস্ত, এই না হলে আমার বেস্ট। যাই হোক, আমি মরলে তোর জিজু বিধবা হবে না, এটা ফিমেল ভার্সন। মেল ভার্সন খুঁজে বের কর, ততক্ষণে আমি একটু আমার জামাইয়ের সাথে প্রেম করে আসি।
ফারহা ধ্রুবকে জ্বালানোর জন্য একটু লজ্জা পাওয়ার ভান করে চলে গেল। এদিকে বিয়ের দিন ফারহার এমন রূপ দেখে ধ্রুবের মাথায় হাত। তবে ধ্রুবের ভালো লাগছে ফারহাকে আগের মতো হাসতে দেখে। ধ্রুব মনে মনে প্রার্থনা করে ফারহা যেন সবসময় হাসি খুশি থাকে। দুপুরবেলা বেশ কবজি ডুবিয়ে সবাই খেলো। খাবারগুলো বেশ মজার ছিল বিধায় ছেলেগুলো দুবার করে নিয়েছে। মেয়েরাও খেয়ে সব গুছিয়ে রাখলো। বিয়েটা যেহেতু হয়ে গেছে তাই ফারহা প্রস্তাব রাখলো বিয়েটা আপাতত গোপন করে রাখতে। মেঘ ফারহার কথায় সায় জানায়। সাজি রোকসানাকে খাইয়ে দিয়ে এলে আসলাম সাজিকে পেছন থেকে ডাকে। মেঘের বন্ধু আসলাম, তাই সাজি নির্দ্বিধায় আসলামের সাথে কথা বলে। আসলাম কথা সাজির ফোন নাম্বার, ফেসবুক আইডি নিয়ে নেয়। দূর থেকে রওনক আর মামুন সবটা দেখলো। মামুন বলল, রনক স্যার, সবাই তো দেখছি মিঙ্গেল হওয়ার ট্রাই করছে। আপনি কেন বসে আছেন? আপনিও ট্রাই করুন। রওনকের কথায় মামুন একটু সাহস পেল। কিছু বলবে তখনই মেঘ পেছন থেকে বলে ওঠে, মামুন তুমি সিঙ্গেল? তাহলে রজনীকে? মেঘের কথা শুনে মামুনের হেসকি উঠে গেল। রওনক শুনে বলে, ভাইয়া মামুন ভাই সিঙ্গেল। সিঙ্গেল নাকি মিঙ্গেল এটা রজনী মামুনকে বুঝিয়ে দিবে। কি মামুন ঠিক বললাম তো? মামুন শুকনো ঢোক গিলে বলল, বস দয়া করে এবারের মতো মাফ করে দিন। আমি আর নিজেকে সিঙ্গেল বলে দাবি করব না। তবুও রজনীকে বলবেন না, তাহলে আমাকে আর বাড়িতেই ঢুকতে দেবেন না। রওনক মামুনের কথা শুনে টাসকি খেলো। বলল, মামুন ভাই আপনি বিবাহিত, আর আপনি বললেন আপনি সিঙ্গেল। মামুন মুখ কাচমাচু করে বলল, মজা করেছিলাম রৌনক স্যার, আপনি একটু বসকে বোঝান না, যেন ওই রমচন্ডীর রজনীকে এগুলো না বলে। মেঘ তৎক্ষণাৎ বলল, বলবো না একটা শর্তে। কি শর্ত বস? আপনি একবার বলুন, আমি সব শর্তে রাজি। মেঘ সোফায় শরীর এলিয়ে দিয়ে বলল, তোমার ম্যামকে বিয়ে করার পর আর এক মুহূর্তের জন্য আমার সামনে আসেনি। আমি ডাকলে যে আসবে না এটা শিওর। এখন তুমি তোমার ম্যামের সাথে আমাকে কথা বলার সুযোগ করে দাও, তাহলে আর আমি রজনীকে কিছু বলবো না। মেঘের কথা শুনে মামুনের মাথায় হাত। মেঘকে যেমন ভয় পায় মামুন, ঠিক ফারহাকেও তার চেয়ে দ্বিগুণ ভয় পায়। ফারহা শান্ত, তবে রেগে গেলে অশান্ত ভয়ঙ্করী রূপ ধারণ করে। এটা মামুন জানে, তাই ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। তবুও সে চেষ্টা করবে, না হলে সে নিজের বাড়িতে ঢুকতে পারবে না। বউ তার বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। মামুন উঠে দাঁড়ালো ফারহা ম্যামের সাথে কথা বলার জন্য। এদিকে মেঘ তার মম ড্যাডকে ফারহার শর্তের কথা এবং তার এই বাড়িতে থাকা নিয়ে বললে সাহারা চৌধুরী প্রথমে মানতে না চাইলেও ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হয়। ছেলের কথার অবাধ্য সে আর হতে চায় না। একটা ভুলের জন্য 5টা বছর ছেলে তার থেকে দূরে ছিল। সে যে কি যন্ত্রণা সে কেবল একজন মা বুঝতে পারে। সে আর একই ভুল করতে চায় না বিধায় মেঘের কথায় রাজি হয়। আজ মেঘ রৌনক শেখ বাড়িতে থাকবে, তবে আকরাম চৌধুরী আর তার মিসেস থাকেনি, বিকেলে তারা চলে গেছে। এদিকে সন্ধ্যার পর আসলাম, সাজি, কেয়া, ধ্রুব 4 জন বাসর ঘর সাজানোতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে উৎসাহ, তানিয়া, রূপ ফারহার আশেপাশে মেঘকে ঘেঁষতে দিচ্ছে না, আর না নিহাল, উৎস, রওনক মেঘকে ফারহার কাছে যেতে দিচ্ছে। মেঘ কটমট করে সবার দিকে তাকিয়ে বলল, দিন আমারও আসবে, তখন আমি দেখাবো এই মেঘ কি চিজ। আজ যা করলে এর জন্য তোমাদের আমি যদি ঠিক মতো বাসর করতে দিয়েছি তো আমার নাম মেঘ চৌধুরী নয়। মেঘের হুমকিতে ভেতরে ভেতরে সবাই ভয় পেলেও গায়ে লাগালো না। এখন গায়ে লাগানো মানে হলো মোটা টাকা হাতছাড়া হওয়া, যেটা তারা কোনো মতে করতে পারবে না। রাতে অবশিষ্ট খাবার কম পড়বে ভেবে ফারহা অনলাইনে খাবার অর্ডার করে দেয়। রাতে সবাই খেয়ে নিয়ে আড্ডা দিতে বসে। তখন ফারহাকে নিয়ে উৎসাহ তানিয়া রুমে নিয়ে যাওয়ার সময় ফারহার ফোনটা বেজে ওঠে। হেডকোয়ার্টার থেকে কল দেখে ফারহা কল রিসিভ করে হ্যালো বলতে, ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে ফারহার চোখ মুখের আদল চেঞ্জ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে রাগটা অনেক কষ্ট করে কন্ট্রোল করে বলল, আমি এক্ষুনি আসছি। ফারহা চলে যেতে নিলে উৎসাহ হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছিস তুই? আজ তোর বিয়ে, প্রথম রাত ভুলে গেলি ফারহা? ফারহা হাত ছাড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিছু ভুলিনি, কিন্তু এখন আমাকে বের হতেই হবে। তবে চিন্তা করিস না, 2 ঘন্টার মধ্যে আমি ফিরে আসব। তোরা লক্ষ্মীটি এই দিকটা সামলে নিস প্লিজ। আরে
তানি উৎসাহ বুঝলো বিষয়টা গুরুত্বপূর্ণ, না হলে ফারহা এত যাওয়ার জন্য জোর করতো না। ওকে জানু, আপনি যাহা বলিবেন তাই হবে। উৎসাহ তানিয়া নিচে চলে যেতে ফারহার শাড়ি বদলে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। ব্যস্ত পায়ে হেঁটে হসপিটালের কেবিনে প্রবেশ করে ফারহা। ফারহাকে দেখে একজন অফিসার বলে উঠল, ম্যাম, রোহান শেখ সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। ভাগ্য ভালো ছিল ততক্ষণে একজন অফিসার রোহানকে চেক করতে এসেছিল। তিনিও বিষয়টা বুঝে আমাদের ইনফর্ম করেন। বেডে শুয়ে থাকা রেহানের দিকে তাকায়ে বলে, মরিনি তো জানোয়ারটা? নো ম্যাম, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। ডক্টর বলেছে 2 দিন রেস্ট নিলে রোহান সুস্থ হয়ে যাবে, আর গলায় ছিলে যাওয়া অংশে মলম লাগানো হবে। তেমন কোনো ক্ষতি হয়নি। বেশ তো, তাহলে এটাকে এখানে ফেলে না রেখে ওর জায়গায় ওকে রেখে আসুন। মরার কত শখ ওর সেটা আমি দেখছি। আপনি ওকে ডিসচার্জ করিয়ে নিয়ে যান। অফিসার ফারহার কথা দ্বিমত পোষণ করল না। দ্রুত ডক্টরের সাথে কথা বলে রেহানকে নিয়ে চলে যায়। ফারহা অফিসে এসে কয়েকটা ফাইল চেক করে কি যেন একটা ভাবলো। দ্রুত ধ্রুবকে কল করলো ফারহা। ধ্রুবের ফোনটা বেজে উঠতে ধ্রুব ফোন হাতে নিয়ে দেখে ফারহার কল। একই বাড়িতে রয়েছে, তবু কেন কল করলো ফারহা বুঝে উঠতে পারল না। ধ্রুব কল রিসিভ করতে ফারহা বলে উঠল, কোনো কথা নয় ধ্রুব, আমি যা বলছি মন দিয়ে শোন। আমি এই মুহূর্তে অফিসে আছি। তুই নেহালের সাহায্য নিয়ে চাচিকে নিয়ে আমার স্পেশাল রুমে চলে যা। চাচিকে এখনো বাড়িতে রাখা ভীষণ রিস্ক, আর আমার অনুমতি যেন মেঘ বা অন্য কেউ জানতে, আর আমার অনুপস্থিতি যেন মেঘ বা অন্য কেউ না জানতে পারে। ধ্রুব, খেয়াল রাখিস। আমি রাখছি। ধ্রুবকে কিছু বলতে না দিয়ে ফারহা কল ডিসকানেক্ট করে দিয়ে রেহানের কক্ষের দিকে হাঁটতে লাগলো। রেহানের কক্ষে ঢুকে দেখে রেহান ঘুমিয়ে আছে। রেহানের এই শান্তির ঘুমটা যেন ফারহার সহ্য হলো না। পাশে থাকা 1 বোতল পানি নিয়ে রেহানের মুখের উপর ঢেলে দিল। আচমকা মুখের উপর পানি পড়তে হকচকে উঠল রেহান। দুর্বল চোখে তাকিয়ে ফারহাকে দেখে রেহানের চোখ মুখ শুকিয়ে গেল। না, ফারহাকে চিনতে পারেনি, তবে মাস্ক পরিহিত এই অফিসারকে দেখলেই রেহানের কলিজা শুকিয়ে যায়। এখনও তার শরীরে ক্ষত সারেনি, তবে কি আজও তার টর্চার করবে এই কঠিন হৃদয়হীন অফিসার? ভাবতেই রেহানের গলাটা যেন শুকিয়ে গেল। কাপা কাপা গলায় বলে উঠল, পানি পানি। ফারহা কোনো শব্দ করলো না। বোতলে থাকা বাকি পানিটুকু রেহানের মুখে ঢেলে দিয়ে অকস্মাৎ এমনভাবে পানি পড়ায় রেহান উঠে বসে বলল, একটু পানি দিন না অফিসার, দয়া করে একটু পানি দিন। রেহান কেমন ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। ফারহা কিছু ভাবলো, তারপর আরও একটি পানির বোতল হাতে নিয়ে রেহানের দিকে গিয়ে দেয়। মুহূর্তে লুফে নেয় সেই বোতল রেহান। ঢকঢক করে হাফ বোতল পানি খেয়ে নিয়ে ফারহাকে বলল, থ্যাংক ইউ অফিসার। মাস্কের আড়ালে হাসলো ফারহা। রেহান এখনো জানে না তার জন্য কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ফারহা তার হাতে থাকা ঘড়িতে সময় দেখে রেহানের কক্ষ থেকে বের হওয়ার পূর্বে রেহানের হাত পা বেডের সাথে লোহার শিকল দিয়ে আটকে দিল। রেহান চেয়েও কিছু বলতে পারল না। মেঘ ফারহার কাছে আসার জন্য অনেকক্ষণ ধরে ছটফট করছে, কিন্তু তার ভাই বলো বা নেহাল, ধ্রুব, উৎস, তার বন্ধু আসলাম বা পিএ মামুন, কেউ তাকে হেল্প করছে না। আর ফারহার বান্ধবীগুলো তো আরও এক কাঠি উপরে। তারা মেঘকে কোনোভাবে উপরে আসতে দিল না, বরং রুমে বন্ধ করে দিল। কিছুক্ষণ বাদে উৎস মেঘের রুমের দরজা খুলে দিতে মেঘ বেশ রেগে যায়। উৎসকে রেগে বলতে লাগলো, তোমাদের কোনো কমন সেন্স নেই উৎস? রাত 12:30 বাজে, অথচ আমি এখনো এখানে। কোথায় আমি থাকবো আমার বউয়ের কাছে? বাসর রাত আমার, অথচ বউকে এখন অবধি ছুতে পর্যন্ত পারলাম না। আদর তো করবো, কিন্তু সে তো বিলাসিতা। কিন্তু উৎস, তুমি কিন্তু মামা হওয়া থেকে এক ধাপ পেছনে পড়ে গেলে। আজ যদি ঠিক সময় তোমার বান্ধবীদের সাথে বাসরটা ফুলফিল হতো, তাহলে এইবার তোমাকে মামা হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। কিন্তু আফসোস, তুমি ব্যর্থ হলে মামা হতে। সমস্যা নেই, আমি আমার আদর ভালোবাসা জারি রাখবো যতক্ষণ না তোমাকে মামা বানাচ্ছি। মেঘের ঠোঁট কাটা কথাগুলো আর উৎস সহ্য করতে না পেরে কানে হাত দিয়ে চিৎকার করে বলল, সরি ভাই, আমাকে মাফ করে দেন। তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি। এখন আমার বিবেক কাজ করছে বলে আমি আপনাকে নিতে এসেছি। কিন্তু আমার মনে হয় আপনি আপনার বউয়ের কাছে একা যেতে পারবেন।
বেস্ট অফ লাক দিয়েন। আপনার বউকে এমন একটা সিজ ওর কপালে জুটবে এমনটা মনে হয় ও কল্পনা তো আশা করেনি। উৎস, তুমি কি বলতে চাইছো? আমি খারাপ, তোমার বান্ধবীকে ঠিকঠাক ভালোবাসতে পারবো না? উৎস এবার হাত জোড় করে বলল, মাফ চাই ভাই, এই অধমকে ছোট ভাই মনে করে মাফ করে দিন। আপনি উপরে যান, আপনার বউ আপনার জন্য অপেক্ষা করছে। উৎস মানে মানে কেটে পড়ল। মেঘ বিরক্তি শব্দ করে বলল, না, অনেক সময় নষ্ট হয়েছে। এবার আমাকে বউকে আদর করার মিশনে নেমে পড়তে হবে। মেঘ গুনগুন গান গাইতে গাইতে দোতলায় উঠে ফারহার রুমের সামনে যেতে দেখে একদল কসাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেঘ তাদের দেখে গান থামিয়ে দিয়ে বলল, তোমরা এখানে কেন? বাসর করবে? মেঘের কথা শুনে উৎসাহ কপাল কুঁচকে বলল, এইসব ফাউল কথা রেখে কাজের কথায় আসি। উৎসার কথা শুনে মেঘ প্রতিবাদ করে বলে উঠল, কোনটা ফাউল কথা শালিকা? বলো বলো। তোমার আর নেহালের মতো টুকুর টুকুর প্রেম করা, নাকি উৎস আর তানিয়ার চুরি চুরি করে লুকোচুরি করে প্রেম করা, কোনটা? মেঘের কথা শুনে চারজনের মুখে তালা লেগে গেল। উৎস জানে তার বন্ধু আর বোনের সম্পর্কের বিষয়, তবুও যেহেতু ভাই হয় তাই লজ্জা দিতে চায় না বলে কিছু বলতো না, দেখেও না দেখার ভান করত। কিন্তু মেঘ আজ হাটে হাড়ি ভেঙে দিল। এবার ধ্রুব, কেয়া, সাজি, আসলাম, মামুন, রূপ, রওনাক এসে মেঘের সামনে দাঁড়িয়ে বলে, ভাই তুমি যা কিছুই আজ বলো না কেন, আজ টাকা না দিয়ে তুমি রুমে ঢুকতে পারবে না। অনেক কষ্ট করে সবাই রুম সাজিয়েছি। তোদের কে রুম সাজাতে বলল? আমি তো বলিনি, তাই আমি টাকাও দিচ্ছি না। এবার রূপ বলে উঠল, তাই নাকি জিজু? তাহলে টাকা যখন দেবে না, বউ তখন পাবে না। এই শোনো, সবাই আমরা মেয়েরা আজ এই ফুলে সাজানো বাসর ঘরে বোনুর সাথে ঘুমাবো, আর ছেলেরা জিজুকে নিয়ে নিচে ঘরে ঘুমাবে, ঠিক আছে? রূপের কথা শুনে মেঘের বুকের ভেতর যেন ঢিপ ঢিপ করে উঠল। মনে মনে বলল, কি ভয়ঙ্কর কথাবার্তা শালীর! আমাকে আমার বউয়ের থেকে আলাদা করার চেষ্টা করছে। এটা আমি মানব না। দরকার পড়লে আমি আন্দোলনে নামব, তবু আমি আমার একমাত্র সুন্দরী বউকে ছাড়ব না। মেঘকে একা একা বিড়বিড় করতে দেখে মামুন মনে মনে ভেবে নেয় তার পিছনে যেমন তার বস লেগেছে, আজ সেও লাগবে এই সুযোগ, আর সে জীবনেও পাবে না। সুযোগটা কাজে লাগাতে হবে। বস দেখুন, আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আমাদের পাওনাগুলো যদি আপনারা না মেটান তাহলে সত্যি সত্যি আমরা কিন্তু আজ আপনাকে ম্যামের রুমেই ঢুকতে দেব। মামুনের কথা শুনে মেঘ চোখ বড় বড় করে বলল, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আর বাকিরা বলো, তোমাদের কত অ্যামাউন্ট চাই? রূপু বলে উঠল, আবায়ানা উঠ পাহাড়কে নিজে বেশি বড় অ্যামাউন্ট নয় জিজু, জাস্ট 1 লাখ টাকা দিলেই হবে। 1 লাখ টাকা? অ্যামাউন্ট শুনে মেঘ দাঁত কিড়মিড় করে বলে উঠল, আজ আমার বউ তোমাদের ঘোচ্ছাই বলে কি যা খুশি অ্যামাউন্ট চাইবে? বাচ্চা বাচ্চা ছেলে মেলে 500 টাকা হলে হয়ে যায়, সেখানে 1 লাখ টাকা? 1 লাখ টাকায় একের পাশে কটা শূন্য বসে জানো তোমরা? রূপ মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, বেশি না, 5টা শূন্য বসে, কিন্তু আমি তো ভাবছি আমার জিজু এমন কিপটা হতে পারে? আল্লাহ, বোনও যখন জানবে তার কলিজার বোন বন্ধু বান্ধবীদের 1 লাখ টাকা দেওয়া নিয়ে এমন অপমান করেছ, তখন কি হবে বুঝতে পারছো জিজু? বাসর কি আজ আর তোমার করা হবে ভেবে দেখেছো? মেঘ নাক ফুলিয়ে বলল, হয়েছে, আর বনুর নাম করে ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই। মেঘ তার পকেট থেকে 1000 খানিক টাকার একটা বান্ডেল বের করে রূপের হাতে দিয়ে বলে, এখানে 50,000 আছে, বাকিটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। 50,000 টাকা পেয়ে রূপ খুশি হয়ে বলল, থাক, বাকি টাকাটা আমার তরফ থেকে তোমাদের বিয়ের গিফট পছন্দ মতো কিছু কিনে নিও, ওকে জিজু? রূপ বাকিদের নিয়ে দরজা থেকে সরে যেতে মেঘ সময় নষ্ট করলো না। কখন না জানি আবার এই ছেলে মেয়েগুলো বেইমানি করে বসে। মেঘ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর তখনই বাইরের সবাই হু হা করে হেসে দিল। তাদের উদ্দেশ্য ছিল মেঘকে একটু জ্বালাতন করা, আর তারা সে কাজে সফল হয়েছে।
আর প্রাইজ হিসাবে এই 50,000 টাকা। রূপ সমান ভাগে ভাগ করে টাকাটা সবাইকে দিতে তারা টাকাটা নিল না, বরং রূপকে রেখে দিতে বলল। মেঘ হাত ঘড়ির দিকে তাকায়, দেখলো 1:15 মানে 45 মিনিট তাকে ওদের সাথে তর্ক করতে হয়েছে। মেঘ হাত ঘড়ি খুলে টেবিলের ওপর রেখে বিছানার দিকে তাকাতে মেঘ তার বুকের ওপর হাত দিয়ে বলল, আজকে আমি হার্ট অ্যাটাক করব? কিছুক্ষণ পর পর এরকম হতে লাগলে আমি তো শেষ। সাদা লাল গোলাপ ফুলের উপর বসে আছে তার প্রিয়তমা। দুপুরের শাড়ির বদলে তার শরীরে জড়িয়ে আছে একটা লাল টকটকে একটা জামদানি শাড়ি। দুই হাতে মুঠো ভর্তি কাচের চুড়ি, দুই হাত রাঙিয়ে আছে মেহেদি রঙে। শাড়ির আঁচল দিয়ে মুখখানা ঢেকে রাখা। মেঘ ধীর পায়ে ফারহার সামনে বসে মুখ থেকে আঁচলটা সরিয়ে তার প্রেয়সীর মুখখানা দেখে বলে উঠল, মাশাল্লাহ বউ, আজ দেখছি আকাশের চাঁদখানা আমার পাশে, ঠিক চাঁদের মতো জ্বলজ্বল করছে আমার চন্দ্রময়ী। ফারহা তার ডাগর ডাগর কাজল কালো আখিদয় মেলে তার সদ্য বিয়ে করা স্বামীর দিকে তাকিয়ে বলল, মেঘরাজ, চাঁদেরও কলঙ্ক আছে। মেঘ ফারহার দুগালে আলতো করে হাত রেখে কপালে তার অধর গভীরভাবে ছুঁয়ে দিয়ে বলল, চাঁদের কলঙ্ক থাকলেও আমার বউ স্বচ্ছ পবিত্র, তার কোনো কলঙ্ক নেই। আর যদি থেকেও থাকে তবে সে কলঙ্ক তোমার মেঘ ঢেকে দিবে। মেঘের এমন দ্বিধাহীন বলা কথায় ফারহা মুচকি হাসল। মেঘ তখন ফারহার হাত ধরে বলল, এই পূর্ণ চন্দ্রের রাতটাকে সাক্ষী রেখে ভালোবাসতে অনুমতি কি দিবে আমায়? ফারহা মেঘের চোখে রাখা চোখ জোড়া নামিয়ে নিল। বুঝে নিল মেঘ তার প্রেয়সীর না বলা কথা। ধীর স্থির হয়ে একে একে তার প্রেয়সীর হাতের কাচের চুড়ি, তারপর কানের গলার গহনা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। তারপর সুইচ টিপে আলো নিভিয়ে দিল। রুমের ভেতর শুধুমাত্র পূর্ণ চন্দ্রের আলোয় হালকা আলোকিত হয়ে আছে রুম। সেই আলোতে মেঘ ফারহা প্রথম কাছাকাছি এলো, এতটা কাছাকাছি যে একে অন্যের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। দুটো হাতের আঙুলের ভাঁজে ভাঁজে আঙুল মিলে গেল। এত বছরের ভালোবাসা আজ পরিপূর্ণতা পেল। বিবাহিত দুই মানব মানবী ভালোবাসা ধ্রুম জালে জড়িয়ে যেতে লাগলো। রাত বাড়ার সাথে সাথে বাড়তে লাগলো তাদের উন্মাদনা। আকাশে রূপোর থালার মতো চাঁদটাও যেন লজ্জায় দু চোখ বন্ধ করে ফেলল। কি ভেবেছিস ফারা, আমি এত তাড়াতাড়ি সব ভুলে যাব? আমার হাতে গোড়ার সাম্রাজ্য তুই নিজ হাতে ধ্বংস করেছিস, আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? দেখ তোর মেঘকে কি সুন্দর ঘুমিয়ে আছে, তাই না? আশিক তার হাতের ধারালো ছুরিখানা নিয়ে মেঘের কপাল থেকে স্লাইড করতে করতে গলায় এসে থেমে যায়। ফারহার হাত পা শক্ত রশ্মি দিয়ে বাঁধা, মুখে টেপ দিয়ে আটকানো চাইলেও কিছু করতে পারছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, শ্বাস আটকে আসছে তার। কি করবে বুঝে উঠতে পারছে না। আশিকের চোখে মুখে হিংস্রতা টের পাচ্ছে ফারহা। আজ হয়তো ভয়ানক কিছু হতে চলেছে। তার জীবনের রং মুছে ফেলার জন্য আশিক আজ তৎপর হয়ে আছে। ফারহা কি করবে ভেবে পাচ্ছে না, শুধু গোঙানির মতো মুখ দিয়ে শব্দ বের হচ্ছে। ফারহা চোখের ইশারায় আশিককে কিছু বলার চেষ্টা করছে। ফারহার আকুতি দেখে আশিক শেখ হো হো করে হেসে উঠে বলল, কষ্ট হচ্ছে? আমারও হয়েছিল যখন আমার আদরের একমাত্র ছেলেকে তুই নিজের হাতে ক্ষত বিক্ষত করেছিলি। তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস? জানিস না? আজ আমি তোকে সেই কষ্ট উপলব্ধি করাবো ফারহা। আশিক ফারহার দিকে তাকিয়ে মুখে ভয়ঙ্কর এক হাসি ফুটিয়ে মেঘের গলায় ছুরি চালিয়ে দিল। মেঘের গলা দিয়ে ছিটকে রক্ত পড়লো ফারহার মুখে। সাথে সাথে মেঘ বলে চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো ফারহা। প্রচন্ড কাঁপছে ফারহা, ঘেমে নিয়ে একাকার অবস্থা। সাইড টেবিল থেকে পানির বোতলটা ছো মেরে নিয়ে অর্ধেকটা পানি খেয়ে নিল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে কিছু ধাতস্থ করে ফারহা মেঘের দিকে তাকালো। খালি গায়ে, উদাম শরীরে কোমর পর্যন্ত কমফোর্টার জড়িয়ে ঘুমিয়ে আছে। ফারহার শরীরে মেঘের টি শার্ট ঘেমে একদম বাজে অবস্থা। ফারহা ঝটপট উঠে কাবাড থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে ফারহা শাড়ি পরে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে উজু করে ফজরে নামাজ আদায় করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। খানিকক্ষণ পর বোধহয় সূর্য মামা জেগে উঠবে। ফারহা এক মনে নিকষ কালো আকাশ পানে তাকিয়ে রইল। আর যে ভয়ানক স্বপ্ন সে দেখেছে, সেটা যে
এত সহজে ভোলার নয় সেটা ফারহা জানে। তার মনে আজ ভয়গুলো উকি দিচ্ছে। আপন মানুষ হারানোর যে কষ্ট বেদনা সেটা সে আবার পেতে চায় না। চায় না সে তার স্বামী সংসার হারাতে। স্বামী সংসার আগলে রাখতে হলে যা কিছু করতে হোক না কেন সে করবে, তবুও তার স্বামীর শরীরে একটা আঁচড়ও লাগতে দিতে নারাজ ফারহা। পূর্ব দিকের আকাশটা ধীরে ধীরে আলোকিত হচ্ছে। চারিদিকে শীতল মিষ্টিময় হাওয়া বইছে। ফারহা ব্যালকনির রেলিং এর উপর হাত রেখে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। তারপর পূর্ব আকাশে তাকাতে দেখতে পায় সূর্যোদয়। ভোরবেলা মৃদু হাওয়ায় ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখাটা সত্যি ভীষণ সুন্দর দৃশ্য। ফারহা অনেক বছর পর এমন দৃশ্য দেখে তার মনটা জুড়িয়ে গেল। ভালো লাগলো তার। কিছু সময়ের জন্য ভুলে গেল সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা। পাশে হাত রেখে ফারহাকে না পেয়ে মেঘের ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখে রুমে চোখ বুলিয়ে ফারহাকে না দেখে মেঘের ঘুমের রেশ কেটে যায়। উঠে বসে ওয়াশরুম চেক করে সেখানেও না পেয়ে মেঘের বুকের ভেতরটা ধক করে ওঠে। হঠাৎ ব্যালকনির দিকে চোখ পড়তে মেঘ স্বস্তির শ্বাস ফেলে ত্রস্ত পায়ে এগিয়ে যায় তার বউয়ের দিকে। কলাপাতা রঙের শাড়িতে ফারহাকে টিয়া পাখির মতো লাগছে। মেঘের হাত জোড়া তৎক্ষণাৎ ফারহার শাড়ি ভেদ করে উদরে হুট করে জড়িয়ে ধরতে ফারহা চমকে উঠে বুঝতে পারে তাকে স্পর্শ করা দু হাতের মালিকটা কে। মেঘ ফারহার মাথার ভেজা তোয়ালে খুলে ফেলে ভেজা চুলে মুখ ডোবালো। শিউরে উঠল ফারহা। মেঘ তখন বলল, আমাকে ফেলে একা একা কেন শাওয়ার নিলে বউ? আমাকে উঠাতে আমরা একসাথে শাওয়ার নিতাম। তখন যখন একসাথে শাওয়ার নিলে না, তখন আমরা এখন শাওয়ার নেই, কি বলো বউ? ফারহা মুস্কি হেসে বলল, একদম নয় জামাই, এখন আমি আপনার সাথে শাওয়ার নিব না। আপনি একাই শাওয়ার নেবেন। সকাল সকাল দুবার শাওয়ার নিয়ে ঠান্ডা স্বরে আক্রমণ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আপনি বরং শাওয়ার নিয়ে আসুন, ততক্ষণে আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। ফারহা যেতে চাইলে মেঘ আরো শক্ত করে চেপে ধরে বলে, মর্নিং কিস না নিয়ে তোমাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। আর সকাল সকাল আপনি আপনি বলছো কেন? অনলি তুমি, নট আপনি, মনে থাকে যেন। ফারহা হাসলো। কিছু বলবে তার পূর্বে মেঘ ফারহাকে ঘুরিয়ে অধরে তার অধর জোড়া মিশিয়ে দিল। তাল মিলালো ফারহাও। স্বামীর ভালোবাসা ছাড়তে সেও বিন্দুমাত্র আগ্রহী নয়। মিনিট খানিক পর মেঘ ফারহা দুজন দুজনকে ছেড়ে শ্বাস নিল। ফারহা মেঘের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি মেঘরাজ। মেঘ ফারহার মাথায় চুমু দিয়ে বলে, ভালোবাসি বউ। খানিকক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল তারা। রোদের তেজস্ক্রিয় কিছুটা বাড়তে দুজনে রুমে চলে আসে। ফারহা মেঘকে এক প্রকার ওয়াশরুমে ঠেলে পাঠিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রেসিং টেবিল সামনে তুলে বসে। দুহাতে চিকন চিকন দুটো স্বর্ণের চুড়ি গলায় চেইন পরে নেয়। আর গতকালই তার নাকে নাকফুল জল জল করছে। আয়নায় ফারহা নিজেকে দেখে অবাক। তাকে এই সাজে বউ বউ লাগছে। অবশ্য সে এখন তার মেঘরাজের বউ। ফারহা আনমনে হাসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সবে মাত্র 7টা বাজে। এখনো কেউ যে ঘুম থেকে ওঠেনি সেটা সে জানে। মেঘ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে তার প্রেয়সীকে দেখে তার ইচ্ছে করছে আদর করতে। মেঘ সেই উদ্দেশ্য নিয়ে ফারহার দিকে এগোতে ফারহা আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, স্টপ মেঘ, এখন ভুল করেও আমার দিকে এগোবে না। পুরোটা রাত তুমি আমায় ঘুমোতে দাওনি, আমার চোখ জ্বলছে। এখন তুমি মোটেও আমাকে জ্বালাবে না, আমি এখন ঘুমাবো। ফারহা মেঘকে সুযোগ না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেঘ ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে দ্রুত চুল মুছে ভেজা তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে তার বউয়ের কমফোর্টারে ঢুকে তার বুকে জড়িয়ে নিল তার বউকে। মেঘ সত্যি সত্যি তার জ্বালালো না তার বউকে, তারই বুকে জায়গা করে দিল ঘুমানোর জন্য। দুজনে আবার একসাথে ঘুমের দেশে পাড়ি জমালো। বেলা 11টা বাজতে সবাই ঘুম থেকে উঠে যায়। কিয়া, সাজি, তানিয়া, উৎসাহ 4 জন মিলে নাস্তা বানালো। রূপ কাজ করতে চাইলেও কেউ কিচেনে ঢুকতে দেয় না। রূপ ছোট মানুষ, আর তারা থাকতে রূপ কেন কাজ করবে? রূপ তর্ক না করে রৌনকের সাথে চোখে চোখে প্রেম করছে। উৎস, ধ্রুব, নেহাল, মামুন 2 জন প্রেমিক প্রেমিকার চোখে চোখে প্রেম দেখছে আর মিটিমিটি হাসছে। হঠাৎ ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠতে রূপ কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে
সালামের উত্তর দিয়ে বলল, আমি এই থানার অফিসার উজান মেহতাজ বলছি। মিস ফারহা শেখকে কল করেছিলাম কিন্তু কল রিসিভ করছে না, দেখে ল্যান্ডলাইনে কল করা। আপনি কি মিস ফারহার ছোট বোন রূপন্তী শেখ? জি অফিসার, আমি ফারা শেখের ছোট বোন রূপন্তী শেখ। আপনার যা বলার সেটা আমাকে বলতে পারেন। জি অবশ্যই। একটা খারাপ সংবাদ আছে, আপনার চাচা আশিক শেখ জেল থেকে পালিয়েছে। তবে তিনি একা নন, সাথে এক সিরিয়াল কিলারকেও নিয়ে পালিয়েছে। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করছে তাদের খুঁজে বের করার। আপনাদের জাস্ট সতর্ক করার জন্য কল করা। আপনারা প্লিজ সাবধানে থাকবেন, আর যদি আশিক শেখকে বাড়ির আশেপাশে দেখতে পান তাহলে আমাকে জানাবেন। ওকে স্যার, কোনো আপডেট পেলে আমাদের জানাবেন। জি অবশ্যই। কল কেটে যাওয়ার পর রূপ সোফায় চুপটি করে বসে রইল, কোনো কথা বলল না। তখন উৎস রওনক কি হয়েছে জানতে চাইলে রূপ অফিসারের বলা কথাগুলো জানাতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। 11:30টার দিকে রূপ মেঘ ফারহার রুমের দরজায় নক করে। মেঘ ফারহার দুজনের ঘুম তখন ভেঙে যায়। পাশ ফিরে ফোন হাতে নিয়ে দেখে 5টা মিসড কল থানা থেকে। চমকে উঠল ফারহা, মনের ভেতরে কোথাও একটা ভয় যেন উকি দিচ্ছে। কোন এক অশনি সংকেত পাচ্ছে ফারহা। ফারহা ফোন হাতে নিয়ে দরজা খুলে দেখে রূপ দাঁড়িয়ে আছে আর তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। মেঘ ওয়াশরুমে ঢুকতে রূপ বলে, বনু থানা থেকে কল এসেছিল, তোকে ফোনে না পেয়ে ল্যান্ডলাইনে কল করে। কি বলেছে অফিসার উজান? খারাপ খবর বনু, চাচা এক সিরিয়াল কিলারের সাথে জেল থেকে পালিয়েছে। রূপের কথা শুনে ফারহা দ্বিতীয়বার ঘাবড়ালো না। থানা থেকে কল দেখে বুঝলো তার কিছু একটা হয়েছে। ফারহা রূপকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, আমি তো সবটা সামলে নিব, কিন্তু তুই কিছুদিন বাড়ি থেকে বের হবি না। রনক যদি দেখা করতে চায় তো বাড়িতে দেখা করবি, বুঝেছিস কি বলেছি? বুঝতে পেরেছি, কিন্তু বনু চাচি কোথায়? কাল রাতে খাবার দেওয়ার সময় তাকে রুমে খুঁজে না পেয়ে তোকে বলতে চেয়েছিলাম, তখন ধ্রুব ভাইয়া বলল চাচিকে নাকি তুই নিয়ে যেতে বলেছিস। ধ্রুব ঠিক বলেছে। যাই হোক, কেউ যেন চাচির বিষয়টা জানতে না পারে। ঠিক আছে, তুই জিজুকে নিয়ে নিচে আয়, নাস্তা করে নে, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। তোরা খেতে বসে পড়, আমরা 5 মিনিটের ভেতর আসছি। রূপ নিচে চলে যায়। তৎক্ষণাৎ ফারহা তার সিনিয়রকে কল দিয়ে সবটা জানাতে তিনি কয়েকজন ইন্টেলিজেন্ট অফিসার পাঠিয়ে দেবে বলে জানায়। তারা সর্বক্ষণ বাড়ি পাহারা দিবে। ফারহা রূপকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, রূপের সেফটি সবার আগে। ফারহার ভাবনার মাঝে মেঘ পেছন থেকে জড়িয়ে ধরতে ফারহা হক চকিয়ে যায়। মেঘের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বলে, মেঘ, সবাই আমাদের জন্য নিচে অপেক্ষা করছে, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মেঘ মাথা নেড়ে না বলে। তুমি আমি একসাথেই নিচে যাব, যাও ফ্রেশ হয়ে এসো। অকস্মাৎ ফারহা ফ্রেশ হয়ে শাড়ি ঠিক করে নিচে যায়। পুরনো একটা দোকানে আশিক শেখ আর সেই সিরিয়াল কিলার দুজনে ঢুকে দোকানের মালিককে খুন করে তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে পালিয়ে যায়। তারা বের হতে রক্তাক্ত অবস্থায় দোকানদারকে পেয়ে হইচই লেগে যায়। খানিকক্ষণ বাদে পুলিশ এসে হাজির হয়। মৃত লোকটাকে দেখে বোঝা যাচ্ছে ভারী কিছু দিয়ে তার মাথার পিছনটায় আঘাত করা হয়। তারপরেই লোকটি মৃত্যুবরণ করে। একটু দূরে একটা দোকানের সামনে সিসি ক্যামেরা দেখতে পেয়ে উজান মেহতাজ হাবিদারকে বলে ওই দোকানে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আসতে, কারণ ক্যামেরাটার এই দোকানের দিকে ফিরানো ছিল। হয়তো কোনো ক্লু পেয়ে যেতে পারে বলে মনে করে। অফিসার দোকান ভালো করে চেক করে বুঝতে পারে ক্যাশ টাকার অনেক জিনিস চুরি হয়েছে। হতে পারে এটা চুরির কেস বা অন্য কিছু, তদন্ত করলে সব বেরিয়ে আসবে। 20 মিনিট বাদে হাবিলদার হাজির হয় ফুটেজটা সাথে নিয়ে। লাশটা ময়না তদন্তে পাঠিয়ে উজান মেহতাজ হাবিদারের ফোনটা নিয়ে ফুটেজটা দেখতে লাগলো। সবটা দেখে উজান বুঝতে পারলো এই মার্ডার কে করেছে। তিনি ফুটেজটা ফারহাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। বিকেলবেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। কেয়া, রূপ আর উৎসাহ চা আর মুড়ি মাখা বানিয়ে নিয়ে আসছে। রূপ পাকোড়া বানাতে ব্যস্ত। সাজির সাথে চুপিসারে আশিকের বিষয়ে কথা বলছিল। তখনই টুং করে তার ফোনে শব্দ আসতে দেখে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে উজান মেহতাজ। ফারহা ভিডিওটা চালিয়ে মনোযোগ সহকারে দেখতে লাগলো। তৎক্ষণাৎ তার পাশে হাজির হলো মেঘ। এটা কিসের ভিডিও বউ?
মেঘের কথা শুনে ফারহা ঘাবড়ালো না, নিজের ফোনটা এগিয়ে দিল মেঘের দিকে। মেঘ ভিডিওটা দেখে তার চোখ জোড়া ছানা পড়ার মতো হয়ে গেছে। মেঘ ফারহাকে দুশ্চিন্তামুক্ত থাকতে দেখে বলল, এটা দেখার পরও তুমি কি করে শান্ত বউ? ফারহা ভাবলেশীনভাবে উত্তর দিল, কারণটা খুব সহজ আশিক শেখ নিজে আমার হাতে মরবার জন্য জেল থেকে পালিয়ে এসেছে। আর আমি খুব ভালো করেই জানি আজ না হয় কাল আশিক শেখ আমাকে শেষ করার জন্য হানা দেবে। বাট ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি সবটা সামলে নিব। সময় হয়েছে মিস্ট্রি গার্ল আবারও তার রূপে ফিরে আসবে। মেঘ কিছু বলল না। ফোনটা ফারহার হাতে দিয়ে আসলাম মামুনকে নিয়ে বের হয়ে গেল। ধ্রুব, নেহাল, উৎস তিনজনই তৈরি চা খেয়ে ফারহা বলল, আমি উপর থেকে আসছি, তোরা 2 মিনিট অপেক্ষা কর। ফারহা উপরে যেতে ধ্রুব কোথায় পাশে এসে বসে বলে, মিস কেয়ারানি কি চলছে? ধ্রুবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কেয়া বলল, এখানে ফ্ল্যাটিং চলছে আর সেটা আপনি করছেন মিস্টার ধ্রুব। ধ্রুব কথা বাড়ালো না। বুঝতে পারলো কেয়া কিছুটা আন্দাজ করতে পারছে, তবে ধ্রুব এবার মনে মনে ঠিক করে নিয়েছে কেয়াকে সে তার মনের কথা বলবে। সে যে তাকে ভালোবাসে সেটাও জানাবে। তবে কেয়ার রিয়াকশন কি হবে ভাবতে ধ্রুবর মনটা আনচান করছে। ধ্রুবের ভাবনার মাঝে ফারহা এসে হাজির হয়। পরনে তার জিন্স আর শার্ট, তার উপর একটা কালো জ্যাকেট, পায়ে কালো শুজ, লম্বা চুলগুলো কাটার সাহায্য খোপা করে রাখা, হাতে ওয়াচ। এই ফারহার আর আগের ফারহার মাঝে আকাশ পাতাল তফাৎ। মানুষটা এক, অথচ পার্সোনালিটি দুটো আলাদা আলাদা। রূপ হা হয়ে বোনকে দেখছে। ফারহা কাউকে কিছু বলল না। যাওয়ার সময় শুধু কেয়াকে বলল নিজেদের খেয়াল রাখতে, আর বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। কেয়া স্যালুট করে ইয়েস ম্যাম বলতে ফারহা বলল, নো ফর্মালিটি কেয়া, জাস্ট টেক কেয়ার। ওকে ম্যাম। ফারহা, ধ্রুব, নেহাল, উৎস বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা ফারহার টর্চার সেলে চলে আসে। আপাতত কেউ যদি ভেতরটা দেখে বুঝবে না এটা কোনো টর্চার সেল। সিমসাম গোছানো একটা 4 রুম বিশিষ্ট বাড়ি। ফারহা ভেতরে ঢুকে ড্রয়িং রুমের এক কর্নারে টেবিলের উপর রাখা ফ্লাওয়ার ভাসটা হাতে তুলে নিতে অদ্ভুতভাবে মাঝের দেওয়ালটা সরে গেল। 4 জনই সেই রুমে প্রবেশ করে, সাথে সাথে আবার দরজাটা বন্ধ হয়ে যায়। ফারহা সে রুমে ঢোকার সাথে সাথে রুমের লাইটগুলো একা একাই জ্বলে ওঠে। লাইটের আলো ধারালো ছুরিগুলোর উপর পড়তে ছুরিগুলো চকচক করতে লাগলো। ফারহা তার হাত ঘড়ি ফোন টেবিলের উপর রেখে শরীরে একটা সাদা কোট জড়িয়ে নিল। উৎস, নেহাল, ধ্রুব চুপচাপ ফারহাকে দেখে যাচ্ছে। ফারহা ঠিক কি করতে যাচ্ছে 3 জন যুবক খুব ভালো করে বুঝতে পারছে। উৎস, নেহাল আর ধ্রুবকে ফিসফিস করে বলতে লাগলো, দোস্ত, ফারহা কি নিজ হাতে ওর চাচিকে মারবে নাকি? নেহাল মুখ বাঁকিয়ে বলল, চুপ কর উৎস, কাকে তুই চাচি বলছিস? ওই রোকসানাকে, যে কিনা ফারহার বাবা মা ছোট চাচা চাচিকে স্বামী স্ত্রী মিলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, ওদের 2 বোনকে এতিম করেছে এই মহিলা আর তার স্বামী। সবটা শুনে উৎস আর মুখে রাগ কাটল না। রোকসানার চোখে মুখে ফারহা পানি ছিটিয়ে ঘুম ভাঙাতে লাইটের আলোয় চোখ মেলতে বেশ কষ্ট হলো রোকসানার। ও বাড়ি থেকে তুলে আনার পর তাকে পুরোটা দিন অন্ধকারে কাটাতে হয়েছে। তাই হঠাৎ আলো চোখে পড়ায় চোখের উপর হাত দিয়ে আলো আটকালো রোকসানা। আলো চোখে সয়ে যেতে রোকসানা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে ফারহা তার দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। রোকসানার খুব ইচ্ছে হলো সে কোথায় আছে জানার। ফারহাকে মুখ খুলে কিছু বলবে তার পূর্বে ফারহা তার চুলের মুঠি ধরে শোয়া থেকে উঠে দাঁড় করিয়ে বলল, তোর স্বামী জেল থেকে পালিয়ে গেছে রে রোকসানা। ফারহার মুখে তুই তুকারি শুনে রাগ হলেও যখন শুনলো তার স্বামী জেল থেকে পালিয়েছে তখন তার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু এই হাসি যেন তার কাল হয়ে দাঁড়ালো। ফারহার এক ধাক্কায় রোকসানা একটা লোহার বেডের উপর পড়ল। হাতে পায়ে ব্যথা পেল ভীষণ। তাতে অবশ্য ফারহার কিছু এসে যায় না। সে দ্রুত পায়ে রোকসানাকে বেডে শুয়ে দিয়ে বেডের 4 কোণায় লোহার হ্যান্ডকাপ ধরা রোকসানার হাত পা আটকে দিতে রোকসানা ভয় পেল। অনুনয় করে বলল তাকে ছেড়ে দিতে, কিন্তু ফারহার মুখে কোনো শব্দ নেই। নেহাল আর ধ্রুব ট্রে হাতে ফারহার 2 পাশে এসে দাঁড়ালো। তাদের ট্রেতে চকচকে ধারালো নানা রকম অশ্রু দেখে রোকসানার গলাটা শুকিয়ে গেল। কিছু বলবে কিন্তু
ভয়ে গলা থেকে একটা শব্দও বের হচ্ছে না। ফারহা হাসল, তবে সে হাসিতে মুগ্ধতা নেই, আছে শুধু হিংস্রতা। ফারহা হাত ছোট্ট একটা ছুরি নিয়ে রোকসানার হাতের দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলো, কেমন আছো চাচি? নিশ্চয়ই খুব ভালো, তাই না? থাকতেই হবে, একটু পর তুমি যখন কিমা হবে আর তোমার কিমা দিয়ে আমি দারুণ দারুণ আইটেম বানিয়ে তোমার স্বামীকে খাওয়াবো, দেখবে তোমার আত্মা ভীষণ খুশি হবে। আর আমিও কিন্তু ভীষণ খুশি হব চাচি। তুমি খুশি নও? ফারহার প্রশ্নের প্রত্যুত্তরে রোকসানা ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, আমাকে মাফ করে দে ফারহা। আমি সম্পত্তি আর টাকার লোভে পড়ে ভাইজান ভাবিজানকে মেরে ফেলেছি। রূপের বাবা মাকেও ছাড়িনি, কিন্তু তুই তো তার শাস্তি দিয়েছিস, তো চাচাকে জেলে দিয়েছিস, রেহানকে বাড়ি ছাড়া করেছিস, আর আমাকে করেছিস তোর বন্দিনী। তাহলে কেন এমনটা করছিস? রোকসানার কথা শুনে ফারহা পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে বলে, চৌরাস্তার মোড়ে সিসি ক্যামেরা আছে চাচি, আপনি কি তা দেখেছিলেন? ফারহার কথা শুনে আঁতকে উঠল রোকসানা, কারণ সে আর তার স্বামী ওখানেই ফারহা আর রূপের বাবা মাকে লোক দিয়ে মেরে বেহুশ করে তারপর তাদের উপর সে আর তার স্বামী ভয়ঙ্করভাবে খুন করেছে। তখন যে সেখানে কোনো ক্যামেরা থাকতে পারে এটা সে ভাবতে দেখেনি। তবে পুলিশ তদন্ত করতে গিয়ে ফুটেজ কেন পায়নি? কি হলো চাচি, কিছু কি মনে পড়লো? পড়েনি? আচ্ছা তাহলে আমি বলছি, আপনাদের করা ওই নির্মম অত্যাচারের পুরো ভিডিওটা কেন পুলিশ পেল না, তাই না? পায়নি কারণ ভিডিওটা আমি সরিয়ে ফেলেছিলাম। কারণটা হলো, ওই লোভী অফিসারের জন্য আমি দেখেছিলাম চাচা লোকচক্ষুর আড়ালে মোটা অঙ্কের বান্ডিল ওই অফিসারকে দিতে। আমি তখনই সবটা বুঝে গিয়েছিলাম, আর পুরো শিওর হলাম ভিডিওটা দেখার পরে। আচ্ছা তোর কি মনে হয় আমি এমনি এমনি এত বছর চুপ ছিলাম? না, এত বছর ধরে আমি একটু একটু করে নিজেকে তৈরি করেছি আজকের এই দিনের জন্য। আমার মাকে ঠিক যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিলে, আজ আমি সেই একই যন্ত্রণা তোকে দিব। বলতে বলতে ছুরি দিয়ে এলো পাথাড়ি তার বুকে ছুরি চালাতে লাগলো। ধারালো অংশ নরম চামড়ার উপর পড়তে ফালা ফালা হয়ে গেল। চিৎকার করতে লাগলো রোকসানা। রোকসানার চিৎকার ফারহার কানে যেন মধুর সুরের মতো লাগছে। সে হেলতে দুলতে প্লাস নিয়ে এসে সযত্নে রোকসানার হাতের আঙুলের নখগুলো তুলতে লাগলো। যন্ত্রণায় ছটফট করে চিৎকার করছে, তবে এতে তার বিশেষ কিছু হচ্ছে না, বরং মজা পাচ্ছে। নিহাল, উৎস, ধ্রুব একটু সরে দাঁড়িয়ে সবটা দেখছে। এটা দেখছে ফারহার সাইকোনেস কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। রোকসানার জীবন্ত অবস্থায় তার হাতে পায়ের নখ তুলে নিয়ে তারপর পায়ের এবং আঙুল কাটতে লাগলো। তাতেও মজা পেল না ফারহা। তারপর পায়ের শিরাগুলো কাটতে লাগলো। গলগলিয়ে রক্ত বের হয়ে বেডটা ভেসে যাচ্ছে, তবে ফ্লোরে রক্তের ছিটে ফোঁটা পড়েনি। বেডের এক সাইড নিচু করা, সেখান থেকে রক্ত গড়িয়ে চিকন ছোট একটা নলের ভিতর ঢুকিয়ে যাচ্ছে। যন্ত্রণার রোকসানার জানটা বের হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ফারহা রোকসানার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে চাপাতিটা হাতে তুলে নিল। রোকসানা মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে সময় চাপাতির চিকন ধারালো অংশটা রোকসানার বুক থেকে পেট পর্যন্ত চলে গেল। সাথে সাথে রোকসানার পেটের ভেতর থাকা নাড়িভুড়ি সব বের হয়ে আসলে তা দেখে উৎস বমি করে দেয়। নেহাল, ধ্রুব দুজনে ঠিক আছে। ফারহার এমন হিংস্র আগে থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। উৎসকে সামলে পাশের রুমে নিয়ে যায় নেহাল। ধ্রুব যায় ফারহার কাছে, গিয়ে দেখে রোকসানা উপরের দিকে চোখ মেলে তাকিয়ে আছে। চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। এক কোপে মাথাটা আলাদা করে বডির প্রত্যেকটা পার্ট পিস পিস করে কেটে ফেললো সেকেন্ডের মাথায়। ফারহার এত দ্রুত হাত চলতে দেখে ধ্রুব তাকিয়ে তাকিয়ে দেখলো। হাড়গুলো আলাদা করে মাংসগুলো কিমা বানিয়ে আলাদা করে রাখলো। মাথাটা দুই ভাগ করে তার পোষ্য কুকুরগুলোকে দিল, শক্তে হাড়গুলোও দিল। ধ্রুব 10 মিনিটের মাথায় রুমটা ক্লিন করে ফেলল। তারপর কিমা করা মাংসটা নিয়ে সেই গুপ্ত কক্ষ থেকে বের হয়ে কিচেনে গিয়ে ঢোকে। উৎস বোতলে পানি খেতে খেতে হঠাৎ কিচেনের চোখ পড়তে তার মুখ থেকে সব পানি বেরিয়ে আসে। দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। নেহাল উৎসের এমনটা হওয়ার কারণ খুঁজে পেল না, তবে কিচেনের দিকে চোখ পড়তে তার চোখ জোড়া কপালে ওঠার জোগাড়। ফারহা রোকসানার মাংস দিয়ে কাবাব বানালো, সাথে আরও কিছু আইটেম। এগুলো দেখে নেহালেরও বমি পেল।
সেও ছুটে গেল ওয়াশরুমে। শুধু শান্ত চিত্তে আছে দুজন মানুষ, এক ফারহা, দুই ধ্রুব। ধ্রুব শান্ত চোখে ফারহার রান্না দেখছে। মেঘের নির্দেশে আসলাম মামুন লোক নিয়ে পুরো শহরে চিরুনি তল্লাশি চালালো, তবে খুঁজে পেল না দুজনের একজনকেও। পুলিশ তার তদন্ত চালিয়ে যাচ্ছে। ফারহার হাতে কয়েকটা বক্স, যেগুলো মাত্র ধ্রুব নিজের হাতে নিয়ে নিল। ফারহা ফ্রেশ হয়ে ধ্রুবকে বলল, ধ্রুব, এই বক্সগুলো ফ্রিজে রাখ, আর এই আঙুলটা আলাদা রাখবি। নিহাল বলল, ফারহা এগুলো কি করবি? ফারহা কিছু বলল না। নিহালের কথাটা ইগনোর করে উজান মেহতসকে কল করলো। বলুন মিস শেখ, আপনি কি কোনো নিউজ পেয়েছেন? ফারহা ভ্রুদয় কুঁচকে বলে, কিসের নিউজ অফিসার? উজান বুঝলো ফারহা কিছু জানে না। অবশ্য জানবে কি করে, তারা নিজেরাও মাত্র জানলো। আসলে আশিক শেখ আর সেই সিরিয়াল কিলার শহরে আবারও খুন করেছে, তবে এবার এক প্রেগনেন্ট মহিলাকে দর্শন করে চাপাতি দিয়ে কুপিয়ে মেরেছে। কথাটা শোনা মাত্র ফারহার চোখ মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয়ে গেল। কল কেটে ধ্রুব করে বলল, পেয়ে যাবি। আমাকে আজ রাতটুকু সময় দে, আমি কাল তোর সামনে আশিক শেখকে জীবিত বা মৃত নিয়ে আসবো। ধ্রুবের কথা শুনে ফারহা চিৎকার করে বলে উঠল, না আশিক শেখ, না আশিক শেখকে আমার জীবিত চাই। ওর শরীরে যেন একটা আঘাতের চিহ্ন না পড়ে। ধ্রুব। ধ্রুব কিছু বলল না, মাথা নাড়ল শুধু। সন্ধে গড়িয়ে রাত হলো। আকাশের চাঁদ মামা তার সম্পূর্ণ আলো চারিদিকে ছড়িয়ে দিল। ফারহার গাড়ি শেখ বাড়ির মেইন গেটের সামনে থামলো। চারদিকে অফিসারগুলো পাহারা দিচ্ছে। একটা মাছিও বাড়ির ভেতরে ঢুকতে পারবে না অফিসারগুলোর নজর এড়িয়ে। ফারহা গাড়ি থেকে নেমে আশেপাশে তাকাতে দূরের গাছের আড়ালে কারোর ছায়া দেখতে পেল। রাস্তার সোডিয়াম লাইটের আলোয় মানুষটিকে চিনতে বিশেষ কষ্ট হয়নি ফারহার। ফারহা রহস্যময় হাসি দিয়ে ধীর পায়ে গেট পেরিয়ে ভেতরে যেতে লাগলো। ধ্রুবকে চোখের ইশারা করতে ধ্রুব অফিসারগুলোকে সাথে নিয়ে মোড়ের দোকানে চলে গেল। ফারহা ভেতরে ঢুকে রূপ, উৎসাহ, তানিয়া আর রওনাককে একটা রুমে ঢুকিয়ে বলল, আমি দরজা না খোলা পর্যন্ত তোরা কেউ বের হওয়ার চেষ্টা করবি না। রওনাক বা রূপ কেউ কিছু বলার সুযোগ পেল না। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল ফারহা। হঠাৎ কেয়ার চিৎকার শুনে নিচে গিয়ে দেখে কেয়ার পা থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। কেয়ার পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত। সিরিয়াল কিলারটা আর ডাইনিং এর উপর রাখা মাংসে কাবাব আর অন্যান্য আইটেমগুলো বার করে আশিক শেখ খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। সিরিয়াল কিলারটাও আশিক শেখের সাথে বসে একই খাবার অন্যান্য আইটেম খাচ্ছে। এটা দেখে ফারহার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কেয়াকে সম্পূর্ণ অপেক্ষা করে হাসি মুখে আশিক শেখের পাশের চেয়ারে বসে পড়ে ফারহা। ফারহার হাসি মুখকে দেখে আশিক শেখ হক চুকিয়ে যায়। সে চেয়েছিল তাকে দেখে ফারহা ভয় পাক, ঘাবড়ে যাক, কিন্তু তা হয়নি। বরং ফারহা তাকে দেখে যেন প্রচন্ড খুশি হয়েছে। তার এখন মনটা আনচান করছে তার স্ত্রী সন্তানকে দেখার জন্য। মন চাইছে তাদের কাছে ছুটে যেতে, কিন্তু পারছে না। ফারহাকে শেষ না করে সে কোথাও যাবে না। ফারহা আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলো, চাচা কেমন আছেন? আশিক শেখ বাঁকা হেসে বলল, এমনিতেই ভালো আছি, কিন্তু তোকে বেড়ে আমি আরো ভালো থাকতে চাই। একটু ঝটপট বলে ফেল তো, আমার রোকসানা কোথায়? আমি এই বাড়িতে, অথচ রোকসানার দেখা নেই। ও কোথায় আছে? ফারহা সে কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, চাচা আপনার সাথে এই ব্যক্তি সিরিয়াল কিলার, তাই না? আমি যদি এখন পুলিশে খবর দিয়ে দিই তাহলে? লোকটি বলে উঠলো, গুলোকে দিচ্ছে, সে সুযোগ তুমি পাবে না মেয়ে। তার আগে আমার ছুরির আঘাতে তোমাকে দুই টুকরো করে ফেলবো। লোকটির কথা শুনে পাগলের মতো হাসলো ফারহা। ফারহার হাসি দেখে লোকটির মেজাজ খারাপ হয়ে গেল। সে সব সময় চেয়েছে তাকে সবাই ভয় পাক, আর সেটা লোকে ভয় পায়ও, কিন্তু এই মেয়েটি পাচ্ছে না। তখন শরীরটা যেন জ্বলে উঠল। ছুরি হাতে নিতে ফারহা বলে উঠল, তোমরা এতটা বোকা আমি জানতাম না, তবে তোমাদের কথা শুনে বুঝলাম। আশিক শেখ মুখে মাংস গুজে বলল, কি বলতে চাইছিস তুই? ক্লিয়ার করে বল। ফারহা এবার হাসি থামিয়ে চোখে মুখে গাম্ভীর্যতা ধারণ করে বলল, তোমাদের আমি বাড়িতে প্রবেশ করার আগেই দেখে ফেলেছিলাম চাচাজান।
ফারহার এতটুকু কথা শুনে আশিক শেখ ঘাবড়ে গেলেন। হাত থেকে কাবাবটা পড়ে গেল। সাথে সাথে উঠে দাঁড়িয়ে তাদের রুমের দিকে ছুটে গেল। সেখানে কাউকে না পেয়ে প্রত্যেকটা ঘর সার্চ করলো, তবে একটা রুমে তালা মারা। সে বুঝতে পারলো এই রুমে রূপকে রাখা হয়েছে। তার গলা শুনতে পেয়েছে আশিক। এই মুহূর্তে তার কাছে তার স্ত্রীকে খুঁজে পাওয়া আবশ্যক, কিন্তু এই বাড়িতে কোথাও তার স্ত্রীর চিহ্ন নেই। ঘাবড়ে গেল আশিক শেখ। দ্রুত পায়ে এসে নিচে ফারহার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে,